আসসালামু আলাইকুম। অবটেইনিং ইনভেস্টমেন্ট ইনফরমেশনের বেসিক সূত্রগুলো দেখার পর আমরা দুটো কোয়েশ্চেন দেখব। আজকে কোয়েশ্চেন 1 নিয়ে আলোচনা করব। কোয়েশ্চেন 1 এ আমরা টোটাল দুটো প্রশ্ন নিয়ে আলোচনা করব। আজকে কোয়েশ্চেন 1টা দেখে নিই। ফলোইং দ্য ব্যালেন্স শিট 31st ডিসেম্বর 2018, 2018 সালের 31শে ডিসেম্বরের কিছু ব্যালেন্স শিট দেওয়া আছে। ফিক্সড অ্যাসেট, ক্যাশ, ইনভেন্টরি, এআর, প্রিপেইড এক্সপেন্স, মার্কেটেবল সিকিউরিটিস। এরা হলো অ্যাসেট। অপরদিকে ডান দিকে কমন স্টক, রিজার্ভ, প্রিফার্ড স্টক, ডিবেঞ্চার, অ্যাকাউন্ট পেয়েবল, ব্যালেন্স ওভারড্রাফট, আউটস্ট্যান্ডিং লাইবিলিটিস। এটা হলো লাইবিলিটিস অ্যান্ড ওনার্স ইকুইটি। দুই পাশেই 20 লক্ষ টাকা দেওয়া আছে। আরও কিছু ইনফরমেশন আছে এক্সট্রা, দেখে পড়ি। গ্রস প্রফিট মার্জিন 5 লাখ টাকা। গ্রস প্রফিট হলো 5 লাখ, তাহলে এটা পেলাম গ্রস প্রফিট হুইচ ইজ 25% অফ সেলস। এটা হলো আপনার রেশিও, অর্থাৎ রেশিওর অ্যান্সারও দেওয়া আছে, মান দেওয়া আছে অফ সেলস। আদার আদার অপারেটিং এক্সপেন্স, অন্যান্য অপারেটিং এক্সপেন্স দিয়ে আছে 1,50,000 টাকা, অর্থাৎ এটা ইভিআইটির আগে আমরা মাইনাস করবো। ট্যাক্স রেট দেওয়া আছে 20%, প্রতিষ্ঠানে যত টাকা ইনকাম করবে তার উপর 20% ট্যাক্স দিতে হবে। এটা হলো ইবিটি থেকে আমরা ট্যাক্স মাইনাস করবো, তাহলে ইএটি পাবো। মার্কেট প্রাইস পার শেয়ার, প্রত্যেকটা প্রাইসের শেয়ারের মার্কেট প্রাইস দেওয়া আছে, অর্থাৎ এটা হলো মার্কেট প্রাইস। আর অন্যদিকে ডিভিডেন্ড দেওয়া আছে 20%, অথবা হলো এটাকে ডিপিএস বা ডিভিডেন্ড পার শেয়ার, প্রত্যেকটা ডিভিডেন্ড হলো 20 টাকা করে। আর অপরদিকে মার্কেট প্রাইস পার শেয়ার আছে 250 টাকা। এখন আমাকে অনেকগুলো রিকোয়ারমেন্ট, প্রায় 15 পর্যন্ত রিকোয়ারমেন্ট করতে হবে। একটা একটা করে দেখি। প্রথমে আছে নেট প্রফিট মার্জিন, 2 অপারেটিং প্রফিট মার্জিন। আচ্ছা, এভাবে অনেকগুলো আছে, আমরা একটা একটা করে ম্যাথ শুরু করে ফেললেই মনে হয় অনেক ভালো হয়। চলুন শুরু করি। আর শুরু করার জন্য নেট প্রফিট মার্জিন দেখেন, আপনি সূত্রটা যদি খেয়াল করেন, নেট প্রফিট ডিভাইডেড বাই সেলস, তাহলে আমরা নেট প্রফিট পেয়ে যাব। গ্রস প্রফিট আছে, গ্রস প্রফিট থেকে আমি সেলস পাবো, সেলস যেহেতু দেওয়া নেই। আচ্ছা চলুন সরাসরি শুরু করি। 1 নাম্বার রিকোয়ারমেন্টটা যদি আপনি ভালো করে লক্ষ্য করেন, তাহলে দেখবেন বলছে নেট প্রফিট মার্জিন, যেটা হলো নেট প্রফিট ডিভাইডেড বাই নেট সেলস। যেহেতু নেট সেলস নাই, তাই আমরা শুরু করতে হবে গ্রস প্রফিট থেকে, যেটা আমরা 1 নাম্বার ওয়ার্কিং থেকে শুরু করব। ওয়ার্কিং ওয়ান থেকে শুরু করে গ্রস প্রফিট যে মার্জিন 25% দেওয়া আছে, এখান থেকে আমরা সেলসটা বের করব। গ্রস প্রফিট রেশিও ইজ ইকুয়াল টু, উপরে হবে গ্রস প্রফিট আর নিচে হবে তো নেট সেলস, বা আপনি চাইলে টোটাল সেলসও লিখতে পারেন, ইন্টু 100, যেহেতু পার্সেন্টেজ করব। গ্রস প্রফিট রেশিও 25%, 0.25 ইজ ইকুয়াল টু গ্রস প্রফিট হবে কত, 5 লক্ষ টাকা। অন্যদিকে নেট সেলস তো আমি বের করবই, তাহলে নিচে লিখে দিলাম সেলস ইন্টু 100। এবার ক্যালকুলেশন। আচ্ছা, আমি যখন এ পাশে 100 দিব, তখন এ পাশে দশমিক দেওয়ার প্রয়োজন নেই, কিন্তু ওই পাশে যদি আমি 100 না দিই, তাহলে এ পাশে অবশ্যই দশমিক দিতে হবে। যেহেতু 100 দিয়েছি আমি, সেজন্য এখানে দশমিকটা উঠিয়ে দিলাম। তাহলে ক্যালকুলেশন করলে পাবো, সুতরাং সেলস ইজ ইকুয়াল টু টাকা 20 লক্ষ। 20 লক্ষ। আচ্ছা, সেলস পেয়ে যাওয়ার পর এবার আমার কাজ হলো একটা একটা করে রিকোয়ারমেন্ট আমি শুরু করব। যদি অন্য কোনো রিকোয়ারমেন্ট ওয়ার্কিংস যদি প্রয়োজন হয়, সেটা তখন করে নিব। রিকোয়ারমেন্ট 1 শুরু করি। নেট প্রফিট ইজ ইকুয়াল টু, নেট প্রফিট রেশিও ইজ ইকুয়াল টু, উপরে হবে নেট প্রফিট ডিভাইডেড বাই, নিচে হবে নেট সেলস। এবার খেয়াল করুন, আপনার নেট সেলস একটু আগে বের করলেও নেট প্রফিটটা আপনার এখনো পর্যন্ত পাননি, বা প্রশ্নে কোথাও দেয়া নাই, তাই আপনি এখনো রিকোয়ারমেন্ট শুরু করতে পারবেন না। আপনাকে নেট প্রফিট পর্যন্ত বের করতে হবে, অর্থাৎ আপনি আগেই ইনকাম স্টেটমেন্টটা, যে তথ্যগুলো দেওয়া আছে এগুলো দিয়ে একটা ইনকাম স্টেটমেন্ট ইএটি পর্যন্ত, অথবা ইএটি অফ অর্ডিনারি পর্যন্ত ওয়ার্কিং করে আমাকে অবশ্যই বের করে আনতে হবে এই ম্যাথটা করার জন্য। তাই আমরা একটা ক্যালকুলেশন টেবিল তৈরি করব। ক্যালকুলেশন টেবিলটা হবে এমন যে একটা ইনকাম স্টেটমেন্ট তৈরি করব, অর্থাৎ বা ওয়ার্কিং টু দিয়ে আমরা লিখব ওয়ার্কিং টু ক্যালকুলেশন টেবিল।
আপনি চাইলে সরাসরি ইনকাম স্টেটমেন্ট লিখে একটা বক্স আকারেও করতে পারেন। তাহলে সেলস ছিল এই অঙ্কে 20 লক্ষ, আমরা বের করলাম একটু আগে 20 লক্ষ। সেলস থেকে সবসময় কস্ট অফ গুডস সোল্ড মাইনাস হয়, তাহলে মাইনাস কস্ট অফ গুডস সোল্ড। যেহেতু কস্ট অফ গুডস সোল্ড দেওয়া নেই তাই আমি একটা গ্যাপ রেখে পরেরটা লিখে ফেলি। সেলস থেকে যখন আমরা কস্ট অফ গুডস সোল্ড মাইনাস করি তাহলে আমরা কি পাই? আমরা অবশ্যই গ্রস প্রফিট পাই। গ্রস প্রফিট পেলাম আমরা কত? অঙ্কে ছিল 5 লক্ষ। দেখুন সেলস হলো 20 লক্ষ, মাইনাস কিছু একটা বিয়োগ করার ফলে গ্রস প্রফিট হয়েছে 5 লক্ষ, তাহলে মাঝখানেরটা অবশ্যই 15 লক্ষ হবে। কস্ট অফ গুডস সোল্ড 15 লক্ষ বের করলাম। গ্রস প্রফিট থেকে আমরা সবসময় অপারেটিং এক্সপেন্স মাইনাস করি, অপারেটিং এক্সপেন্স মাইনাস করার পরে আমরা ইবিআইটি পাই। এখন দেখেন অপারেটিং এক্সপেন্স প্রশ্নে ছিল 1,50,000, তাহলে অপারেটিং এক্সপেন্স 1,50,000 মাইনাস করলে আমরা পাবো ইবিআইটি পাবো আমরা 3,50,000। এখন দেখেন ইবিআইটির আরেকটা নামও আমরা জানি, ইবিআইটির আরেকটা নাম হলো অপারেটিং প্রফিট। এখন ইবিআইটি থেকে আমরা ইন্টারেস্ট মাইনাস করব। ইন্টারেস্ট কত ছিল? 12% ডিবেঞ্চার, 12% ডিবেঞ্চার 2 লক্ষের উপরে, 2 লক্ষের উপরে 12%, তাহলে অবশ্যই 24,000 হবে। 24,000 ইন্টারেস্ট মাইনাস করব, তাহলে ইবিটি পাবো 3,26,000। ইবিটি থেকে আমরা অবশ্যই ট্যাক্স মাইনাস করি সবসময়। ট্যাক্স পার্সেন্টেজ ছিল 20%, দেখলাম 20%, হ্যাঁ, তাহলে 20% ট্যাক্স মাইনাস করবো আমরা। ট্যাক্স 20% মাইনাস করার পরে আমরা পাবো 20%, 3,26,000-এর উপরে 20% কত হয়? 65,200। হ্যাঁ, তাহলে এখন ইএটি পাবো 2,60,800। ইএটি 2,60,800। ইএটি থেকে আমরা পিডি মাইনাস করি, প্রিফারেন্স ডিভিডেন্ড মাইনাস করি 10%। 10% আমরা কোথায় পেয়েছি? উপরে দেখুন, প্রিফারেন্স শেয়ার 10% ছিল, তাহলে 10% প্রিফারেন্স শেয়ার 4 লক্ষের 10%, 40,000 আমরা মাইনাস করলে কত পাবো? 2,20,800। এই যে ইএটির পরে ইএটি থেকে পিডি মাইনাস করে 2,20,800 পেলাম, এটাকে বলা হয় ইএটি অফ অর্ডিনারি শেয়ার, অর্থাৎ কোম্পানির মালিকদের জন্য এটা নেট লাভ। পিডি কখনো কোম্পানির মালিক না, এরা হলো অগ্রাধিকার শেয়ার ক্রেতা, কিন্তু যারা সাধারণ শেয়ার ক্রয় করে তারাই কোম্পানির মালিক। এবার আমরা একটা একটা করে রিকোয়ারমেন্টগুলো শুরু করব। দেখুন, রিকোয়ারমেন্ট 1-এ কি ছিল? নেট প্রফিট রেশিও। তাহলে নেট প্রফিট রেশিও ইকুয়াল টু, নেট প্রফিট রেশিও ইকুয়াল টু উপরে হয় নেট প্রফিট, নিচে হবে সেলস ইন্টু 100। নেট প্রফিটের আরেক নাম হলো ইএটি। এখন দেখুন আমরা ইনকাম স্টেটমেন্ট থেকে ইএটি কত পেয়েছি? ইএটি পেয়েছি 2,60,800। তাহলে লিখুন নেট প্রফিটের জায়গায় 2,60,800, আর সেলসের জায়গায় যেহেতু 20 লক্ষ প্রথম থেকেই আমরা পেয়েছি 20 লক্ষ ইন্টু 100। ক্যালকুলেশন করে আমরা কত পাবো? ক্যালকুলেশন করলাম 13.04%। পার্সেন্ট কেন হয়েছে? যেহেতু 100 দ্বারা গুণ করেছি সেজন্য পার্সেন্ট হয়ে গেছে। এবার 2 নাম্বার রিকোয়ারমেন্ট 2তে ছিল অপারেটিং প্রফিট মার্জিন। অপারেটিং প্রফিট মার্জিন সূত্রটা অবশ্যই জানা আছে, অপারেটিং প্রফিট ডিভাইডেড বাই সেলস। অপারেটিং প্রফিটের জায়গায় আমরা চাইলে কি লিখতে পারি? ইবিআইটি। এখন দেখুন অপারেটিং প্রফিট কত ছিল? ইবিআইটি 3,50,000। এই যে ইবিআইটির আরেকটা নাম অপারেটিং প্রফিট, আগেও বলেছি। ইবিআইটি ছিল 3,50,000। তাহলে অপারেটিং প্রফিট মার্জিন সূত্র হবে ইবিআইটি ডিভাইডেড বাই সেলস। নেট সেলসও লিখতে পারেন, টোটাল সেলসও লিখতে পারেন, যে কোনো একটা লিখলেই হবে, ইন্টু 100। ইবিআইটি ছিল কত? ইবিআইটি ছিল 3,50,000 সম্ভবত, হ্যাঁ 3,50,000। তাহলে ইবিআইটি লিখলাম 3,50,000, আর নেট সেলস তো 20 লক্ষ আগে থেকেই জানা আছে আমাদের, 20 লক্ষ ইন্টু 100। তাহলে ক্যালকুলেশন করে আমরা 17.5% পাবো। 17.5% আমাদের অপারেটিং রেভিনিউ বের হয়ে, অপারেটিং প্রফিট রেশিও বের হয়ে গেল। তারপরেরটা রিকোয়ারমেন্ট 3, রিটার্ন অন
ক্যাপিটাল এমপ্লয়েড। ক্যাপিটাল এমপ্লয়েড মানে আগেও বলেছি যে ক্যাপিটাল, আমি কতটুকু ক্যাপিটাল ব্যবসায়ে যোগান দেই, যতটুকু আমরা প্রতিষ্ঠানে যোগান দিব ততটুকু হলো ক্যাপিটাল এমপ্লয়েড। আর ক্যাপিটাল এমপ্লয়েডের সূত্র, যেহেতু মালিকদের প্রশ্ন আসে অবশ্যই ইএটি অফ অর্ডিনারি শেয়ার হোল্ডার আসবে এমপ্লয়েড। ক্যাপিটাল এমপ্লয়েডরা হলো মালিক, সেজন্য মালিকদের অংশটা আসবে ইএটি অফ অর্ডিনারি শেয়ার। আর নিচে অবশ্যই হবে ক্যাপিটাল এমপ্লয়েড। আর ক্যাপিটাল এমপ্লয়েডে আমরা সরাসরিও লিখতে পারি ক্যাপিটাল যতটুকু আমরা যোগান দিয়েছি। এখন যোগান আমরা কি কি দিয়েছি দেখুন, যোগান আমরা একটা প্রতিষ্ঠানের মালিকরা যে যতটুকু যে অ্যামাউন্টগুলো যোগান দিবে সেই অ্যামাউন্টগুলাই হলো ক্যাপিটাল এমপ্লয়েড আসবে। প্রথমত দেখুন কমন শেয়ার অবশ্যই যোগান দিয়েছি, রিজার্ভ আমরা যোগান দিয়েছি, রিজার্ভ কমন স্টকের সাথে যোগান দিয়েছি। তৃতীয়ত প্রিফার্ড স্টকও যোগান দিয়েছি, 12% ডিবেঞ্চার, লং টার্ম ডেপ্টও যোগান দিয়েছি, অ্যাকাউন্ট পেবল যোগান দিইনি, এটা আসছে, ব্যাংক ওভারড্রাফটও হয়ে গেছে, স্বল্পমেয়াদী ঋণ আউটস্ট্যান্ডিং লায়াবিলিটিস হয়ে গেছে। তাহলে নিচে আমরা কি লিখবো, কমন স্টক। এই অঙ্কের বেলায় সরাসরি আমরা লেখার জন্য লিখছি কমন স্টক প্লাস রিজার্ভ প্লাস পিডি প্লাস ডিভেঞ্চার। আপনি চাইলে নিচে ক্যাপিটাল এমপ্লয়েড লিখে ওয়ার্কিং করেও বের করে আনতে পারেন। এখন দেখুন ইএটি অফ অর্ডিনারি শেয়ার কত পেয়েছি, 2,20,800। তাহলে উপরে লিখলাম 2,20,800। আর নিচে কমন স্টক আছে কত, 8 লক্ষ। লিখুন কমন স্টক আছে 8 লক্ষ প্লাস রিজার্ভ আছে 2 লক্ষ, পিডি 4 লক্ষ আর ডিবেঞ্চার 2 লক্ষ। তাহলে এবার ক্যালকুলেশন করব আমরা, 2,20,800 ডিভাইডেড বাই 13.8%। অবশ্যই এখানে 100 দিতে হবে, যেহেতু আমি হলো পার্সেন্টেজ বের করব, রিটার্ন আছে, রিটার্ন পার্সেন্টেজ বের করব, সেজন্য 100 অবশ্যই দিয়ে নিতে হবে। এবার রিকোয়ারমেন্ট 4 এ কি আছে, রিটার্ন অন ইকুইটি ক্যাপিটাল। এখন আমরা ইকুইটি ক্যাপিটালের উপর রিটার্ন বের করব। রিটার্ন তো আগেই জানা আছে, রিটার্ন মানে হলো ইএটি, আচ্ছা লিখি রিটার্ন অন ইকুইটি ক্যাপিটাল। ইকুইটি ক্যাপিটাল যেহেতু যখন আপনি দেখবেন তখনই হলো ওই এর অংশটা আসবে, এখানে কোনো এল আসবে না। যেহেতু রিটার্ন ইকুইটি ক্যাপিটালের কথা বলেছে, এখানে সব ধরনের মালিকরা আছে, শুধুমাত্র ইএটি হবে। ইকুইটি ক্যাপিটালে পিডিও আছে, আবার কমন শেয়ার হোল্ডারও আছে সেজন্য। আর যখন শুধুমাত্র কোম্পানির মালিক কমন শেয়ার হোল্ডারদের কথা আসবে তখন ইএটি অফ অর্ডিনারি শেয়ার হবে, সেই জন্য নিচে আমরা ইকুইটি ক্যাপিটাল পুরোটাই লিখব। ইকুইটি ক্যাপিটাল ইজ ইকুয়াল টু, এখন ইএটি আমি প্রশ্নে সরাসরি পেয়ে যাব যে আমার ওয়ার্কিংয়ে 2,60,800। এখন ইকুইটি ক্যাপিটালে কোন কোন অ্যামাউন্ট আসবে এটা আমরা প্রশ্ন থেকে বের করব। কমন স্টক দেখেন আসবে, রিজার্ভ আসবে, পিডি আসবে, এখানে ডিভেঞ্চার আসবে না কারণ ডিভেঞ্চারটা লোন, আর নিচে তো শর্ট টার্ম লোন তো অবশ্যই আসবে না। তাহলে আসবে হলো 8 লক্ষ, 2 লক্ষ আর 4 লক্ষ। এবার ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করলেই আমার মানটা বের হয়ে আসবে। যেহেতু রিটার্ন আছে এখানেও হলো আমার পার্সেন্টেজে মানটা বের করতে হবে। হয়ে গেল ইকুয়াল টু 18.63%। আবারও যেহেতু রিটার্ন করেছি সেজন্য আমি 100টাও লিখে দিচ্ছি, 18.63%। এবার রিকোয়ারমেন্ট আমরা 5 করব। রিকোয়ারমেন্ট 5, রিটার্ন অন অ্যাসেট, অর্থাৎ অ্যাসেটের উপর আমার কতটুকু রিটার্ন এসেছে। অ্যাসেটকে ব্যবহার করে আমি কি পরিমাণ সম্পদ উৎপাদন করেছি, কি পরিমাণ হলো আমরা সেলস করতে পেরেছি, ইএটি রিটার্ন পেয়েছি, ইএটি ডিভাইডেড বাই টোটাল অ্যাসেট। ইএটি তো এতক্ষণে পেলাম 2,60,800 সম্ভবত, তাও আরেকবার চেক করে নিই। হ্যাঁ 2,60,800। ইএটি হলো 2,60,800। আর টোটাল অ্যাসেট আমরা প্রশ্ন থেকে পাবো 20 লক্ষ। টোটাল অ্যাসেট 20 লক্ষ, অ্যাসেটের পাশে যোগফলটা 20 লক্ষ।
ইকুয়াল টু ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব অ্যান্সার। আবার যেহেতু আমি এখানেও রিটার্ন বের করছি সেজন্য এখানেও আমাকে পার্সেন্টেজ আকারে লিখতে হবে 11.04%। এবার আমরা 6 করব। রিটার্ন অন অ্যাসেট করলাম। 6 নাম্বার আর্নিং পাওয়ার। এই আর্নিং পাওয়ারের আরেক নাম হলো ওই টার্নওভার, যেটা আমরা অ্যাসেট টার্নওভার করেছি, অ্যাসেট টার্নওভারই, অর্থাৎ অ্যাসেটকে আমরা কতবার সেলসে রূপান্তর করতে পেরেছি। আর্নিং পাওয়ার, তাহলে সূত্রটা কি হবে? সূত্রটা তো সহজ, টোটাল সেলস ডিভাইডেড বাই টোটাল অ্যাসেট, এটাই হলো আর্নিং পাওয়ার, ইজ ইকুয়াল টু টোটাল সেলসও 20 লক্ষ, টোটাল অ্যাসেটও 20 লক্ষ। তাহলে কাটাকাটি করে আমি পাবো 1 টাইমস বেরোবে, এটা হলো একবার। আমি সম্পদকে একবার রূপান্তর করে সেলস পর্যন্ত রূপান্তর করতে পেরেছি। এখন বের করব ইপিএস। এই ইপিএসটা বের হয় হলো কোম্পানির মালিকদের জন্য, কোম্পানির মালিকরা প্রত্যেকটা শেয়ারে কত টাকা করে আর্ন করেছে সেটা বের করার জন্য। তাহলে ইএটি অফ অর্ডিনারি শেয়ার, সাধারণ শেয়ারদের জন্য মোট লাভ কত, আর নাম্বার অফ শেয়ার, প্রতিষ্ঠানের নাম্বার অফ শেয়ার কয়টা। এবার দেখুন আপনার ইএটি অফ অর্ডিনারি শেয়ার তো আপনি আয় ব্যয় হিসাব থেকে পেয়ে যাবেন, ইনকাম স্টেটমেন্ট থেকে। যে দেখুন ইনকাম স্টেটমেন্টটা যদি আমি একেবারে লাস্টে ইএটি অফ অর্ডিনারি শেয়ার 2,20,800 পেয়ে যাব, 2,20,800 লিখে ফেললাম। কিন্তু নাম্বার অফ শেয়ারটা আমার এই অঙ্কে দেওয়া নাই, যেহেতু সরাসরি দেওয়া নাই, কোনো ক্লু ছিল অবশ্যই, কমন স্টক ছিল 1 টাকা পার 100, অর্থাৎ একটা শেয়ারের মূল্য 100 টাকা করে আমার 8 লক্ষ টাকার মূলধন আছে। তাহলে 8 লক্ষকে যদি আমি 100 দ্বারা ভাগ করি তাহলে কয়টা শেয়ার আছে অবশ্যই পেয়ে যাব। নাম্বার অফ শেয়ার ইজ ইকুয়াল টু 8 লক্ষ ডিভাইডেড বাই 100, তাহলে 8,000 শেয়ার ছিল, অর্থাৎ 8,000 জন কোম্পানির মালিক ছিল। এখন দেখুন 2,20,800 টাকা যে আয় করেছি সেটা 8,000 জনের জন্য, তাহলে 8,000 দিয়ে যদি আমি ভাগ করি প্রত্যেক জনের কত টাকা আর্ন অথবা একটা শেয়ারে কত টাকা আর্ন করেছে সেটা আমরা বের করে ফেলতে পারবো। টাকা 27.6, এটা হলো আর্নিং পার শেয়ার ইপিএস। এখন দেখুন আমরা ডিভিডেন্ড ইয়েল্ড করব, রিকোয়ারমেন্ট 8। ডিভিডেন্ড ইয়েল্ড ইজ ইকুয়াল টু, উপরে হবে ডিপিএস মানে ডিভিডেন্ড পার শেয়ার, নিচে হবে এমপিএস মার্কেট প্রাইস পার শেয়ার, মানে আমি কত টাকা বিনিয়োগ করে কত টাকা ডিভিডেন্ড পেলাম। ডিভিডেন্ড পাবো কোথায়? ডিভিডেন্ড পাবো লাস্ট লাইনে, ডিভিডেন্ড ইজ 20%, যে ডিপিএস 20% দেওয়া আছে এখানে, আমি পেয়ে গেলাম 20, আর নিচে মার্কেট প্রাইস পার ভ্যালু তো ওটাও পাবো 0.20, আর মার্কেট প্রাইস পার শেয়ার পাবো কত, 250 মার্কেট প্রাইস ছিল, ওটা সরাসরি লিখে দিতে পারবো 250। এখন দেখুন ইন্টু 100, যেহেতু ইয়েল্ড বের করবো পার্সেন্টেজ, ক্যালকুলেশন করলে পেয়ে যাব মান, আচ্ছা 8%। আচ্ছা আরেকটা কথা, এখানে যেহেতু আমি ওই যে আগের মতোই যখন ইন্টু 100 ইউজ করেছি তখন আর দশমিক ইউজ করব না, যদি 100 না ইউজ করি তখন দশমিক করব। দেখুন রিকোয়ারমেন্ট 9 বলেছে পিই রেশিও, এর পূর্ণরূপ হলো প্রাইস আর্নিং রেশিও, মানে আমি একটা শেয়ার থেকে যে পরিমাণ আর্ন করি তার বিপরীতে কত গুণ পর্যন্ত এটার মার্কেট ভ্যালু হতে পারে, প্রাইস আর্নিং রেশিও। বা আমি একটা শেয়ার থেকে যতটুকু পরিমাণ আর্ন করি তার প্রাইস কত, মার্কেট প্রাইস পার শেয়ার ডিভাইডেড বাই আর্ন পার শেয়ার, মানে আর্নিং পার শেয়ার। এটা হলো ব্যয় আর নিচেরটা হলো আয়, আয়ের বিপরীতে ব্যয় বা হলো বিনিয়োগ, কতটুকু বিনিয়োগ করতে প্রস্তুত। এমপিএস তো আমি পেয়ে গেছি 250 টাকা, আর ইপিএসও পেয়ে গেছি 27.6, তাহলে বের হলো 9.06 টাইমস, মানে আমি একটা শেয়ার থেকে যতটুকু পরিমাণ আর্ন করলাম তার 9.06 গুণ পর্যন্ত তার ওই শেয়ারটার পেছনে বিনিয়োগ করতে প্রস্তুত। এখানে রিকোয়ারমেন্ট 10 হলো ডিভিডেন্ড কভারেজ রেশিও। ডিভিডেন্ড কভারেজ রেশিও মানেটা হলো, ধরুন আমি ডিভিডেন্ড দেওয়ার জন্য কতটুকু পরিমাণ আর্ন করেছি, ডিভিডেন্ড প্রদান করার জন্য কতটুকু পরিমাণ আর্ন করেছি। ডিভিডেন্ড হলো সাধারণত প্রিফারেন্স ডিভিডেন্ড এখানে মিন করে ডিভিডেন্ড কভারেজ রেশিওতে।
দেখুন আমি ডিভিডেন্ড কখন দেই, ডিভিডেন্ড দেই ইএটির পরে, অর্থাৎ ইএটি আমার নেট লাভ যত হয় তার থেকেই আমি পিডি কি করি, পিডি প্রদান করি। তাহলে আমার ডিভিডেন্ড কভারেজ রেশিও সূত্রটা হবে ইএটি ডিভাইডেড বাই প্রিফারেন্স ডিভিডেন্ড। তাহলে 2,60,800 ডিভাইডেড বাই পিডি বা প্রিফারেন্স ডিভিডেন্ড ছিল 40,000 টাকা। এখন 2,60,800কে 40,000 দিয়ে যদি আমি ভাগ করি তাহলে পাবো, তাহলে 6.52 টাইমস, মানে হলো আমার যতটুকু পর্যন্ত আমার ডিভিডেন্ড প্রদান করতে হবে তার 6.52 গুণ আমি আর্ন করি। দেখেন রিকোয়ারমেন্ট 11 টাইম ইন্টারেস্ট আর্ন, এই বিষয়টাও সেম, আমি ইন্টারেস্ট প্রদান করার জন্য কতটুকু পরিমাণ আর্ন করি সেটা বের করতে পারবো। রিকোয়ারমেন্ট 11 টাইম ইন্টারেস্ট আর্ন ইজ ইকুয়াল টু ইন্টারেস্ট আর্ন ইজ ইকুয়াল টু, তাহলে কি হবে, ইন্টারেস্ট আমরা কখন দেই, ইন্টারেস্ট দেই, ধরুন আমি যদি ইনকাম স্টেটমেন্টে দেখাই, ইন্টারেস্ট আমরা কখন দেই ইবিআইটির উপর, অর্থাৎ ইবিআইটি এর পর, ইবিআইটির পর, তার মানে আমি ইন্টারেস্ট দেওয়ার জন্য কতটুকু আর্ন করেছে সেটা পাবো হলো ইবিআইটি থেকে। আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স ডিভাইডেড বাই ইন্টারেস্ট, আমি কত গুণ আর্ন করেছি সেটা করতে পারবো। তাহলে ইবিআইটি আছে কত, 2 লাখ, ইবিআইটি হলো আমার 3,50,000, আর ইন্টারেস্ট আছে 24,000, 3,50,000 ডিভাইডেড বাই 24,000, তাহলে ক্যালকুলেশন করলে আমি পাবো 14.58 টাইমস। তার মানে আমার ইন্টারেস্ট প্রদান করার জন্য আমি 14.58 গুণ বেশি আর্ন করেছি। এবার আসেন কারেন্ট রেশিও। এই কারেন্ট রেশিওটা হলো সবচেয়ে জনপ্রিয়। আপনি যখনই পরীক্ষাতে যাবেন, যদি এই চ্যাপ্টার থেকে ম্যাথ আসে, তাহলে এই যে কারেন্ট রেশিও এটা হলো প্রায় সময় আসে। এখন দেখেন কারেন্ট রেশিও সূত্রটা হলো কারেন্ট অ্যাসেট ডিভাইডেড বাই কারেন্ট লাইবিলিটি। কারেন্ট অ্যাসেট কোনগুলো, যেগুলো হলো 1 বছরের মধ্যে আমি এখান থেকে বেনিফিটটা পাবো, বা 1 বছরের মধ্যে এই সম্পদগুলো তরল হয়। ফিক্সড অ্যাসেট আসবে না, সেখানে ক্যাশ অবশ্যই আসবে, ইনভেন্টরি তো আসবে, অ্যাকাউন্ট রিসিভেবল আসবে, প্রিপেইড এক্সপেন্স আসবে, আর মার্কেটেবল সিকিউরিটিস সেটাও আসবে। তাহলে এবার কারেন্ট অ্যাসেটের জায়গায় আমরা সবগুলো লিখি, 1 লক্ষ, তারপর 4 লক্ষ, 2 লক্ষ, অ্যাকাউন্ট রিসিভেবল, প্রিপেইড এক্সপেন্স আছে এরপর 50,000, আর মার্কেটেবল সিকিউরিটিস আছে আমার 1,50,000। আচ্ছা, এবার কারেন্ট লাইবিলিটি, আচ্ছা সরি, এই অংশটা কারেন্ট অ্যাসেটের অংশটা হলো অবশ্যই উপরে, আর নিচে হবে কারেন্ট লাইবিলিটিস। এবার আমি লাইবিলিটিস প্লাস ওনার্স ইকুইটির পাশে যদি দেখি, লাইবিলিটিস কোনগুলো, প্রিফার্ড, এই যে অ্যাকাউন্ট পেয়েবল এটা কারেন্ট লাইবিলিটিস, ব্যাংক ওভারড্রাফট কারেন্ট লাইবিলিটিস, আর আউটস্ট্যান্ডিং লাইবিলিটিস এটা কারেন্ট লাইবিলিটিস। তাহলে আমার অ্যামাউন্টগুলো কত দাঁড়াচ্ছে, 2 লক্ষ, 1.5 লক্ষ, আর 50,000 টাকা। এবার আমি যদি ক্যালকুলেশন করি, উপরেরগুলো যোগ করে একসাথে যদি আমি ক্যালকুলেটারে ভাগ করতে পারি, তাহলে আমি সরাসরি একসাথে ভাগ করার পর 2.51:1, এটার মানে হলো প্রতি 1 টাকা কারেন্ট লাইবিলিটির জন্য আমার 2.25 টাকা কারেন্ট অ্যাসেট রয়েছে। এখন 13-এ আমরা কুইক রেশিও করব। কুইক রেশিও ইজ ইকুয়াল টু, সূত্রটা যদি আমি লক্ষ্য করি, কুইক রেশিও ইজ ইকুয়াল টু হবে কারেন্ট অ্যাসেট মাইনাস ইনভেন্টরি হয়, তারপর ইনভেন্টরির পাশাপাশি আমার যদি কোনো প্রিপেইড এক্সপেন্স থাকে সেই প্রিপেইড এক্সপেন্সটাও আমাকে মাইনাস করতে হবে, কারণ কুইক রেশিওটা হিসাব করা হয় 3 থেকে 4 মাসের মধ্যে যে সম্পত্তিগুলো আমি সাথে সাথে পেয়ে যাব, আর কুইক কারেন্ট লাইবিলিটি থেকে আমার ব্যাংক ওভারড্রাফট মাইনাস করতে হয়। এবার আমার ব্যালেন্স শিটটার দিকে যদি আমি লক্ষ্য করি, আমি কারেন্ট অ্যাসেট একটু আগেই হলো কারেন্ট অ্যাসেট বের করেছি হলো 9 লক্ষ উপরের অংশগুলো, আর কারেন্ট লাইবিলিটি থেকে হলো আমার ইনভেন্টরি 4 লক্ষ টাকা মাইনাস করতে হবে, প্রিপেইড এক্সপেন্স ছিল 50,000, সেই 50,000ও মাইনাস করতে হবে। অন্যদিকে কারেন্ট লাইবিলিটি ছিল আমার 4 লক্ষ টাকা, 4 লক্ষ টাকা থেকে ব্যাংক ওভারড্রাফট ছিল আমার 1,50,000 টাকা, ওই 1,50,000 টাকা মাইনাস করে আমি যদি ক্যালকুলেশন করি, এবার ক্যালকুলেশন করে আমি পাবো 1.8:1, তার মানে কি প্রতি 1 টাকা কুইক লাইবিলিটিসের জন্য আমার প্রতি 1.8 টাকা করে কুইক অ্যাসেট রয়েছে ইনভেন্টরি টার্নওভার। তাহলে রিকোয়ারমেন্ট 14তে আমরা ইনভেন্টরি টার্নওভার করব। ইনভেন্টরি টার্নওভার ইজ ইকুয়াল টু, ইনভেন্টরি টার্নওভারের সূত্র আমরা সবাই জানি, ইনভেন্টরি টার্নওভারের সূত্রটা হলো ইজ ইকুয়াল টু, উপরে হবে কস্ট অফ গুডস সোল্ড আর নিচে হবে এয়ার টার্নওভার।
ইজ ইকুয়াল টু কস্ট অফ গুডস সোল্ড কত আছে, কস্ট অফ গুডস সোল্ড আমি ইনকাম স্টেটমেন্ট থেকে পেয়ে যাব। কস্ট অফ গুডস সোল্ড এটা ইনকাম স্টেটমেন্ট ছিল, আমাদের আগের ইনকাম স্টেটমেন্টটাই। আমাদের সেলস ছিল 20 লক্ষ টাকা আর গ্রস প্রফিট ছিল 5 লক্ষ, তাহলে কস্ট অফ গুডস সোল্ড হইল 15 লক্ষ টাকা। 15 লক্ষ, একটু ভুল হয়েছে মনে হচ্ছে, ইনভেন্টরি টার্নওভারের সূত্র কস্ট অফ গুডস সোল্ড ডিভাইডেড বাই ইয়ার টার্নওভার না, সরি এখানে অ্যাভারেজ ইনভেন্টরি হবে, অ্যাভারেজ ইনভেন্টরি, ইয়েস অ্যাভারেজ ইনভেন্টরি। তাহলে কস্ট অফ গুডস সোল্ড পেলাম 15 লক্ষ টাকা, আর অ্যাভারেজ ইনভেন্টরি যেহেতু একটাই ইনভেন্টরি আছে বিগিনিং আর এন্ডিং নেই, তাহলে একটা ইনভেন্টরি ওইটাই অ্যাভারেজ 4 লক্ষ টাকা, 4 লক্ষ, তাহলে 3.75 ক্যালকুলেশন করে 3.75 টাইমস, তার মানে ইনভেন্টরি টার্নওভার শেষ হয়ে গেল। এবার লাস্ট ওয়ান এআর টার্নওভার রেশিও করব আমরা, এখানে ছোট একটা জায়গাতেই করে নিই। এআর টার্নওভার, আমার অ্যাকাউন্ট রিসিভেবলটা কতবার টার্ন হয়, এআর টার্নওভার ইজ ইকুয়াল টু, এআর টার্নওভার ইজ ইকুয়াল টু উপরে হবে নেট ক্রেডিট সেলস, যেহেতু এআর সৃষ্টি হয় বাকিতে বিক্রয় করার ফলে, তাহলে উপরে অবশ্যই নেট ক্রেডিট সেলস আর নিচে হবে অ্যাভারেজ এআর। নেট ক্রেডিট সেলস যেহেতু সেলসই হলো নেট ক্রেডিট সেলস, কারণ এই অঙ্কে কোনো নির্দিষ্ট করে দেওয়া নেই, তাহলে 20 লক্ষ টাকাই হবে। আর অ্যাভারেজ এআর তো একটাই এআর আছে সম্ভবত, হ্যাঁ একটাই এআর আছে, তাও হলো 2 লক্ষ টাকা, তাই আমরা লিখলাম 2 লক্ষ টাকা। এবার ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করে পেলাম 10 টাইমস, তার মানে আমার 10 গুণ পর্যন্ত আমার এআর টার্নওভার হয়। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আর যদি আপনাদের কোনো সমস্যা বা কোনো টপিকে যদি এখনও বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই জানাবেন। আর এই চ্যাপ্টারের আমরা আরেকটা ম্যাথ করব, তারপরে এই চ্যাপ্টারটা ক্লোজ করব। ধন্যবাদ সবাইকে।